নমস্কার, আমি গৌতম বাহাদুর। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকে একটি বিষয় আছে, ছোট্ট বিষয়, সেটি হচ্ছে হ্যাভ ভার্বের এক বিশেষ ব্যবহার, অর্থাৎ হ্যাভ টু প্লাস নন ফিনিট, মানে হচ্ছে হ্যাভ টু প্লাস V1, অর্থাৎ হ্যাভ প্লাস নন ফিনিট ভার্বের ব্যবহার। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে। ইউজ অফ হ্যাভ টু তিনটে টেন্সে ব্যবহার করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ও ফিউচার টেন্স। এবং তিনটে টেন্সেই এর একটাই ব্যবহার, একটাই অর্থ হয়, সেটা হচ্ছে অব্লিগেশন বা বাধ্যতামূলক। তো প্রেজেন্ট টেন্সে কি হচ্ছে? বাধ্য, অর্থাৎ কোনো কাজ করতে বাধ্য। এক্সাম্পল, আই হ্যাভ টু স্লিপ নাও, অর্থাৎ আমাকে এখন ঘুমাতে হবে, অর্থাৎ এই কাজটা আমি করতে বাধ্য, আমাকে ঘুমাতেই হবে, আমার কোনো বিকল্প নেই। অর্থাৎ এরকম সেন্সে বলা হচ্ছে আই হ্যাভ টু স্লিপ নাও। আরেকটি উদাহরণ, গজা হ্যাজ টু গো, গজাকে এখন যেতে হবে, অর্থাৎ গজার কথাও কোনো বিকল্প নেই যে গজা অন্য কিছু করবে, এবং এই কাজটা গজাকেই করতে হবে, এবং গজাকেই এই কাজটা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ গজা বাধ্য। তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনে করেছি। হ্যাভ টু কথাটার সঙ্গে মাস্ট কথাটার অনেক মিল আছে। মাস্ট মানেও হচ্ছে অব্লিগেশন, কিন্তু মাস্ট আর হ্যাভ টুর মধ্যে ডিফারেন্স হচ্ছে মাস্ট ব্যবহার করা হয় যখন কেউ কাউকে বাধ্য করছে, যেমন হচ্ছে স্কুলে বা কোনো অফিসে বস তার এমপ্লয়িকে বাধ্য করবে যে ইউ মাস্ট সাবমিট ইউর পেপার উইদিন 6 টুডে, অর্থাৎ আজ 6টার মধ্যে তোমাকে পেপারটা সাবমিট করতেই হবে, এক্ষেত্রে মাস্ট বলা হচ্ছে। আবার টিচার স্টুডেন্টকে বলতে পারে ইউ মাস্ট সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট উইদিন 7 ডেজ, তাহলে 7 দিনের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে, এক্ষেত্রেও মাস্ট। অর্থাৎ মাস্টটাও আর হ্যাভ টু সেম জিনিস, কিন্তু দেখা যাচ্ছে যে মাস্ট আর হ্যাভ টু এর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাভ টু কখন ব্যবহার করা হয় না, হ্যাভ টু জেনারেল সেন্সে ব্যবহার করা হয়, যেখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে না, যেখানে কোনো কমেন্ট বা অর্ডার সেন্সে থাকবে না। যেমন আমি নিজেকে অর্ডার করতে পারি না, কিন্তু এটা আমার মধ্যে একটা বলতে যে অব্লিগেশন ক্রিয়েট করছি, আমি নিজেকে বাধ্য করছি এবং না অনেক ঝিমিয়েছি, এবার আমাকে কাজটা করতেই হবে। তাহলে এই অব্লিগেশনটা আমি নিজে নিজে করলাম, অর্থাৎ সেলফ ক্রিয়েটেড অব্লিগেশন যাকে বলা হচ্ছে, অর্থাৎ নিজেকে আমি নিজে বাধ্য করছি। তখন আমি বলবো আই মাস্ট বলবো না, তখন বলবো আই হ্যাভ টু ডু দিস। তো এই সেন্সে যখন সাবজেক্ট নিজেকে নিজে বাধ্য করছে, তার মোরাল সেন্স বলছে যে এটা করতেই হবে, নৈতিকতা বলছে যে তাকে করতেই হবে, এইরকম সেন্সে হ্যাভ টু বসানো হয়। আর মাস্ট হচ্ছে সামনের জন, অর্থাৎ সামনের কেউ, অর্থাৎ টিচার স্টুডেন্টসকে বলছে, বস তার এমপ্লয়িকে বলছে, এরকম সেন্সে তোমাকে এটা করতে হবে, অর্থাৎ কমান্ড সেন্সে যখন থাকবে তখন মাস্ট ব্যবহার করা হবে। ইউ মাস্ট ডু ইট নাও, তোমাকে এটা এখনই করতে হবে। যে মাস্ট হোক আর হ্যাভ টু হোক, দুটোকে হচ্ছে বাধ্যতামূলক করা, বাধ্য করা, কিন্তু দুটোর মধ্যে একটু তফাৎ আছে। পাস্ট টেন্সেও হ্যাভ টু হয়, যেখানে হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যাবে, অর্থাৎ করতে বাধ্য হয়েছিলাম, যেমন হচ্ছে আই হ্যাড টু ডু দিস, আমি এটা করতে বাধ্য হয়েছিলাম, অর্থাৎ আমার কাছে আর কোনো উপায় ছিল না, আই হ্যাভ নো অল্টারনেটিভ, সো আই হ্যাড টু ডু দিস। হি হ্যাজ টু ডু, হি হ্যাড টু, হ্যাডটা হচ্ছে সমস্ত পার্সনের ক্ষেত্রে হ্যাড হয় পাস্ট টেন্সে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, প্রত্যেকের ক্ষেত্রেই হ্যাড টু প্লাস V1, অর্থাৎ সবাই বাধ্য হয়েছিল। ফিউচার সেন্সে হয়, ফিউচার মানে কি, ফিউচার হচ্ছে অ্যান্টিসিপেট করা, মানে হচ্ছে শ্যাল আর উইল থাকবে, তারপর প্রেজেন্ট ভার্ব, তাহলে হচ্ছে শ্যাল আর উইল প্লাস হ্যাভ টু প্লাস V1। অর্থাৎ এখানে একটা एग्जांपल দিয়েছে, দে উইল হ্যাভ টু রিটার্ন, তাদেরকে ফিরে আসতে হবেই, অর্থাৎ এটা আগে থেকে ডেস্টাইন বা সাইন যে তারা আর কোনো বিকল্প নেই, তাদেরকে ফিরে আসতেই হবে, এটা আমি অ্যান্টিসিপেট করছি আগে থেকে, অর্থাৎ পূর্বানুমান করছি যে এরকমটা ঘটবে, তাই বলছি দে উইল হ্যাভ টু রিটার্ন। আই উইল হ্যাভ টু রাইট अगेन বা আই শ্যাল হ্যাভ টু রাইট अगेन, আমাকে আবার লিখতে হবে, আমি লিখতে লিখতে মনে হচ্ছে যে কোথাও আমি ভুল করে ফেলেছি, দিয়ে আমি অ্যান্টিসিপেট করলাম, তাই তো কোনো বিকল্প নেই, আমাকে লিখতেই হবে, তখন বলছি আই শ্যাল হ্যাভ টু বা আই উইল হ্যাভ টু রিটার্ন, রাইট। তাহলে এই হচ্ছে
হ্যাভ টু সেন্সে বাধ্যতামূলক, হ্যাভ টু সঙ্গে যে মাস্ট কখনো মিলছে অর্থাৎ সাদৃশ্য আছে, আবার মাস্ট আর হ্যাভ টুর মধ্যে একটা বৈসাদৃশ্য আছে। কেমন, যেটা বললাম যে যদি নিজের মোরালিটি অর্থাৎ নিজের নৈতিকতা নিজেকে যে বলছে যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে, আমি করবই, তখন হ্যাভ টু। আর যখন সামনের জন এটা কমান্ড বা অর্ডার সেন্সে বলা হচ্ছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন মাস্ট। আর কি হয়, ডু প্লাস হ্যাভ টু আর হ্যাভ টু। এখানে দেখতে পাচ্ছি যে ডু বসেছে, ডু ডু কোথায় বসেছে, অক্সিলারি ভার্বের জায়গায় বসেছে। তাই ডু মানে কি, ডু এর বাংলা যদি অর্থ দেখা যায় তার ডু মানে হচ্ছে করি। এই করি শব্দটা শুনলে কেমন লাগে, শব্দটার মধ্যে কি লুকিয়ে আছে না, এমন একটা কাজ শব্দটা শুনে মনে হচ্ছে যে করি যদি কেউ বলে এর মানে হচ্ছে তার করি হচ্ছে ডু, ডু হচ্ছে একটা সমস্ত ধরনের সমস্ত অ্যাকশন ভার্বের মাদার ভার্ব, অর্থাৎ ডু ভার্বের অন্তর্গতই হচ্ছে আমরা 24 ঘন্টায় যত রকমের কাজ করি, অর্থাৎ রিড, রান, রাইট, ওয়াক, থিঙ্ক, এই সমস্ত যত ভার্ব আছে, অসংখ্য ভার্ব আছে, সেই অসংখ্য ভার্বের মাদার ভার্ব হচ্ছে ডু। তা ডু মানে হচ্ছে করি, করি কথার মধ্যে বোঝাচ্ছে যে এখানে একটা রেগুলারিটি আছে, একটা নিয়মিত অবস্থা আছে, অর্থাৎ ইনডিফিনাইট টেন্সে যে ব্যবহার করা হয় করি, অর্থাৎ করি বলতে এখানে একটা রেগুলারিটি আছে। তাহলে এখানে ডু থাকলে পরে কি সেন্স বোঝাবে, রেগুলার বোঝাবে, অর্থাৎ যে কাজটা নিয়মিত করা হয়, অর্থাৎ সে এখানে ইররেগুলার না, এটা নিয়মিত করছে। আর যেখানে ডু নেই সেটা এখানে ইররেগুলার সেন্সে বোঝাবে। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে, আই ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল অন হলিডে, অর্থাৎ হ্যাভ এর সাথে যখন নেগেটিভ করছি, নেগেটিভ করতে গেলে একটা অক্সিলারি ডু, নেগেটিভ আছে তার নট বসেছে, তাই ডু বসেছে। তাহলে এটাকে বললাম কি আই ডোন্ট হ্যাভ টু, তাহলে হ্যাভ এর আগে আমি একটা ডু বসিয়েছি, ডু বসানো মানে হচ্ছে রেগুলারিটি। কথাটা যদি দেখা যায় ভালো করে যে আমাকে ছুটির দিন স্কুল যেতে হয় না, অর্থাৎ যেতে বাধ্য নই, যাওয়ার প্রয়োজন পড়ে না, তাই বলছি আই ডোন্ট হ্যাভ টু গো টু স্কুল অন হলিডে। তাহলে এটা হচ্ছে রেগুলারিটি, আমরা জেনে এলি স্কুল যাই যেদিন স্কুল থাকে, কিন্তু যেদিন স্কুল ছুটি থাকে সেদিন কি আমরা স্কুল যাই, তাহলে এটাই যাই না, স্কুল যাই না কোন দিন না যেদিন হলিডে থাকে, তাহলে এটাই আমাদের একটা রেগুলারিটি যে আমরা হলিডেতে স্কুল যাই না। তাহলে এখানে রেগুলার সেন্সে বোঝানোর জন্য ডু বসলো। যদি ইরেগুলার সেন্সে বোঝাই তাহলে যদি আমি এরকম বলি, এখানে যে সেন্স লিখলাম যে হ্যাভ আই টু গো টু স্কুল টুডে, অর্থাৎ টুডে বলতে যে কোনো দিন হতে পারে, আমি এখানে বলছি এমনটা দিন বলছি যেদিন হলিডে নয়, যেদিন স্কুল যেদিন হয় রেগুলার ডে হয়, তো সেদিন আমি বলছি হ্যাভ আই টু গো টু স্কুল টুডে, আমাকে কি আজকে স্কুল যেতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেদিন আমাদের স্কুল ছুটি থাকে সেদিন যায় না, আর ছুটি বাদ দিয়ে যেদিন থাকে সেদিন যেতে হয়। তাহলে এখানে বোঝাচ্ছে যে রেগুলার পিওর যেদিন স্কুল হয়, যেদিন স্কুলে পঠন পাঠন হয় সেদিন আমি স্কুলে যাব, এটাই স্বাভাবিক, এটাই রেগুলারিটি, তার জন্য ডু বসেছে। কিন্তু আমি ইরেগুলার হতে চাইছি, অর্থাৎ যেদিন একটা রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার স্কুল হচ্ছে, সেই দিন আমি এরকম একটা প্রশ্ন করছি যে আজকে কি আমাকে স্কুল যেতে হবে, মানে শুধুমাত্র পার্টিকুলার আজকের জন্য কথা বলছি, আমি রেগুলারের জন্য বলছি না। তাই এইখানে বলা হচ্ছে কি হ্যাভ আই টু গো টু স্কুল টুডে, আজকে কি আমাকে স্কুল যেতে হবে, বা আমি কি স্কুল যাব আজকে, এরকম কিছু বলছি। অর্থাৎ এরকম তো নয় যে ছেলেটা স্কুলে যায় সে কোনোদিনই স্কুল যায় না, অর্থাৎ সে ওই দিনে স্কুল যায় কিন্তু কোনো একদিন সে স্কুল যাচ্ছে না, অর্থাৎ কোনো একদিন না যাওয়াটা এটা রেগুলার না, এটা ইররেগুলার। আর স্কুলে রেগুলার যাওয়াটাই হচ্ছে রেগুলারিটি, ম্যাক্সিমাম ডেজ যাচ্ছে, এটা রেগুলারিটি। তাই রেগুলারিটির জন্য ডু বসাও, আর যেখানে ইররেগুলার বোঝাচ্ছে সেখানে ডু বসাবো না। তাই জন্য হ্যাভ আই টু, অর্থাৎ এখানে ডু আই হ্যাভ টু না বলে হ্যাভ আই টু বললাম। যদি ডু আই হ্যাভ টু বলতো তাহলে রেগুলারিটি, যদি
হ্যাভ আই টু অর্থাৎ ডু কে বাদ দিচ্ছি, ডু মানে হচ্ছে করি, করি মানে ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানে রেগুলারিটি, রেগুলারিটি মানে হচ্ছে নিয়মিত। তাহলে এখানে আজকের জন্য আমি স্কুল যাব না, সেই জন্য বলছি আজকে কি আমাকে স্কুল যেতে হবে? এমনি তো যদি হ্যাভ কে যদি আমি প্লেন রাখি, অর্থাৎ হ্যাভ এর সঙ্গে নেগেটিভ করতে গেলে আমরা জানি একটা অক্সিলারি ভার্ব লাগে, ডু লাগে। আর কখনো কখনো হ্যাভ দিয়ে দুই রকম ভাবে হয়, হ্যাভ কখনো ডু নেয়, আবার ডু নেয় না। তো যদি ডু নেই আর ডু যদি না নেই, এর মধ্যে ডিফারেন্স কি হতে পারে? আমি যদি বলি যে কেউ হয়তো যাচ্ছে, আমি বললাম ডু ইউ হ্যাভ মানি, ডু ইউ হ্যাভ মানি, তাহলে এখানে বললাম যে তোমার কাছে কি টাকা আছে। আর হ্যাভ ইউ মানি, হ্যাভ ইউ মানি তোমার কাছে কি টাকা আছে, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি তফাৎ হতে পারে? যেখানে আমি ডু ইউ হ্যাভ মানি বলছি, যেখানে ডু ইউজ করছি, ডু মানে কি এক ব্যক্তি তার কাছে রেগুলার টাকা থাকে, অর্থাৎ সে কোনো উপার্জন করে বা সে কোনো টাকা পয়সা ডিল করে, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সে ব্যক্তির কাছে নিয়মিত টাকা থাকে, সে টাকা ক্যারি করে, তখনই বলছি ডু ইউ হ্যাভ মানি, অর্থাৎ তার কাছে একটা রেগুলার ইনকাম সোর্স আছে এবং সে সেখান থেকে প্রতিদিন আর্ন করে। তাই বলছি ডু ইউ হ্যাভ মানি, তাই বলছি বলা হচ্ছে এর মানে যে তোমার কাছে কি টাকা আছে, মানে আমি ধরে নিচ্ছি বা এই কথার মানে বোঝাচ্ছে যে তার কাছে টাকা থাকে, সে রেগুলার টাকা ক্যারি করে। আর আমি জানি না, যেমন একটা বাচ্চা ছেলেকে বললাম হ্যাভ ইউ মানি, হ্যাভ ইউ এনি মানি, বাচ্চা ছেলে আর্ন করে না, তার কাছে ইনকাম সোর্স নেই, সে ডোনেশনে চলে, মা বাবার ডোনেশনে। তো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, আমি বলবো ডু ইউ হ্যাভ মানি বলবো না, আমি বলবো হ্যাভ ইউ এনি মানি। তখন বলবো তার কাছে কি তোমার কাছে কোনো টাকা আছে, এর মানে আমি জানি কি না সে যেহেতু এখনো অ্যাডাল্ট হয়নি, সে এখনো কোনো রেগুলার ইনকাম সোর্স নেই, তাই সেই সেন্সে আমি তাকে বললাম যে তোমার কাছে কোনো টাকা আছে, মানে এখানে আমার কাছে আমি পুরোপুরি কনফার্ম যে সে তার টাকা নাও রাখতে পারে, কারণ সে রেগুলার ইনকাম করে না। তাহলে এখানে রেগুলারিটি বোঝাতে ডু বসানো হয়, আর ইররেগুলারিটি বোঝাতে ডু বসাবো না। ক্লিয়ার? হ্যাভ টু ভি ওয়ান সামথিং, এসটিএইচ মানে হচ্ছে সামথিং, ডিকশনারি ল্যাঙ্গুয়েজে এসটিএইচ মানে হচ্ছে সামথিং মানে কোনো বস্তু কোনো কিছু, আর এস মানে সামবডি। আর এখানে আছে হ্যাভ সামথিং টু ডু, মানে হ্যাভ সামথিং টু ভি ওয়ান, অর্থাৎ হ্যাভ এর পর সামথিং একটা অবজেক্ট বসবে, অবজেক্ট বসার পর নন ফিনিট অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। আর এখানে হ্যাভ এর পর নন ফিনিট টু প্লাস ভি ওয়ান, তারপর সামথিং, তারপর অবজেক্ট বসছে। তাহলে এই দুটো অর্থাৎ জিনিসগুলো সবই ঠিক আছে, কিন্তু একটু উলট পালট করা আছে। সামথিংটা কখনো হ্যাভ এর পর বসেছে, সামথিংটা আবার কখনো নন ফিনিটের পরে বসেছে। তো এই দুটো জিনিস একই আছে, কিন্তু দুইয়ের মধ্যে তফাৎ কি হবে? যদি বলি আমি এরকম বলি আই হ্যাভ টু রাইট এ I have to write a letter। আর যদি এখানে বলি
যদি এরকম বলি আই হ্যাভ টু রাইট লেটার, অর্থাৎ হ্যাভ এর পর যদি 2 প্লাস v1 বসেছে, হ্যাভ 2 প্লাস রাইট, রাইট মানে হচ্ছে v1, যদি এরকম বোঝায় হ্যাভ 2 প্লাস v1, তাহলে এটা নিঃসন্দেহে এটা হচ্ছে বাধ্যতামূলক বোঝাবে। ব্যক্তি নিজেকেই বলছে, নিজেকে অব্লিগেশন দিচ্ছে যে হ্যাঁ আমাকে অনেক দেরি করে ফেলেছি, আজকে আর লাস্ট ডেট, আলটিমেটাম টাইম, আমাকে আর দেরি করলে চলবে না, আমাকে আমাকে চিঠিটা লিখতেই হবে, আমি নিজেকে বাধ্য করছি। যদি সামনের জন করতো তাহলে বলতে ইউ মাস্ট রাইট লেটার, কিন্তু আমি নিজেকে বলছি আই হ্যাভ টু রাইট লেটার, মানে হচ্ছে যখন নিজেকে বলছি তখন বলছি আই হ্যাভ টু রাইট লেটার। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাভ এর পর টু বসছে, অর্থাৎ হ্যাভ ভার্বের পর নন ফিনিশ ভার্ব বসছে, অর্থাৎ যখন নিজেকে বাধ্য করছি। আর যদি এরকম করে বলি একই এলিমেন্ট আছে, সব চারটি এলিমেন্টে একই কিন্তু উলট পালট করা আছে, যখন বলি আই হ্যাভ এ লেটার টু পোস্ট, আই হ্যাভ এ লেটার টু পোস্ট, এখানেও হ্যাভ আর টু আছে কিন্তু তাদের মাঝে একটা অবজেক্ট বসে আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এদের মাঝে কেউ বসে গেছে। তাহলে কি হচ্ছে, এদেরকে সরিয়ে দিল, তাহলে সরিয়ে দেওয়াতে কি হলো, এদের মধ্যে যে ডেনসিটি ঘনত্ব ছিল সেটা কি না বাধ্যতামূলকের ঘনত্বটা কমে গেল। তাহলে কেমন দাঁড়াচ্ছে এটা, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এখানে যে বাধ্যতা অর্থাৎ অব্লিগেশনটা সেটা কমে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একটা নিড সেন্সে দাঁড়াচ্ছে, এটা নেসেসারি, অর্থাৎ আমাকে আজকে চিঠিটা পোস্ট করা দরকার, এখানে বাধ্যতামূলকটা একটু কমে গেল। যখন বাধ্যতামূলক বোঝাবে তখন হ্যাভ এর পর টু বসাতে হবে, আর যখন দেখা যাচ্ছে যে হ্যাভ আর টু এর মধ্যে একটা ডিফারেন্স চলে আসছে, মাঝে কেউ বসে গেল, একটা অবজেক্ট বসে গেল, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দূরত্ব তৈরি হলো, মানে হচ্ছে ডেনসিটিও কমে গেল। সেই ক্ষেত্রে বোঝাবে কি হবে না, এটা হচ্ছে কি বোঝালো, অব্লিগেশন, এটা অব্লিগেশন বোঝাচ্ছে, মানে বাধ্য, আর এটা বোঝাচ্ছে নিড, মানে দরকার। তাহলে একটা নিড হয়ে যাচ্ছে, এটা বাধ্য, অর্থাৎ দরকারটা যখন আলটিমেট পর্যায়ে পৌঁছে যায় তখন বাধ্য। আমার একটা পেনের দরকার, ঠিক আছে পেনের দরকার, দরকার বাধ্যর মধ্যেও দরকার থাকে কিন্তু পেন দরকারের মধ্যেও দরকার থাকে। তা দরকার আর বাধ্যর তফাৎ কি না, দরকার ঠিক আছে চলে যাবে, এখন তো চালিনি, এখনো সময় আছে আমি পেয়ে যাবো, কিন্তু দেখা যাচ্ছে দরকার বলে দিলাম, তারপর দেখা যাচ্ছে যে আমার কাছে আর সময় নেই, আমার কাছে এর মধ্যে আনতেই হবে, তখন আমি কি বলবো, বাধ্য হয়ে যাবে। তো দরকারটা যখন আলটিমেট টাইমে চলে যাচ্ছে তখন সেটা একসময় বাধ্যতে পরিণত হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দরকার নিডস যখন কি হচ্ছে না হ্যাভ আর টু এর মাঝে কেউ চলে আসছে, অর্থাৎ হ্যাভ আর টু এর মাঝে যখন চলে আসছে তখন এই ডেনসিটি কমে গিয়ে নিড চলে এলো, অর্থাৎ প্রয়োজনে চলে এলো, দরকারে চলে এলো। আর যখন হ্যাভ আর টু পাশাপাশি বসছে তখন সেটা ভেরি এসেনশিয়াল বা অব্লিগেশনে চলে এলো। তো এই হচ্ছিল আজকের হ্যাভ এর বিভিন্ন ব্যবহার, অর্থাৎ হ্যাভ টু সঙ্গে যে বিভিন্ন ব্যবহারগুলো হচ্ছে সে ব্যবহারগুলো। তো আশা করি বিষয়টি একটু বোঝাতে পেরেছি। দেখতে থাকো আমার এই চ্যানেল, ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।